এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে সংকটটা দেখছি সেটা আসলে মানে সংকটের একেবারে যেগুলো স্বাভাবিক সিমটম বলে সেই সিমটম গুলো, মানে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন, এই বিষয়টা এখন মূলত একটা আইন শৃঙ্খলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা অনেকদিন ধরেই হয়েছে। মানে স্কুলে এমনিতে কি হচ্ছে কেউ খবর রাখে না, কিন্তু যখন স্কুলে কোনো কারণে অভিভাবকরা এসে স্কুলে তালা মেরে দেন বা প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করে একটা গন্ডগোল পাকান, একটা সেই অভিযোগটা নিশ্চয়ই ভিত্তিহীন নয়, জরুরি অভিযোগ, এবং সেখানে একটা গন্ডগোল হয়, তখন সেখানে পুলিশ যায়, তখন সেখানে সাংবাদিকরাও যায় করে, তখন রিপোর্ট হয় যে স্কুলে একটা হাঙ্গামা হয়েছে। অর্থাৎ স্কুল এবং স্বাস্থ্য ব্যবস্থাতে তো ডাক্তারদের পেটালে সেটা খবর হয়, স্বাস্থ্য ব্যবস্থা সাধারণভাবে খবর হয় না। মানে আমাদের দেশে এটা পশ্চিমবঙ্গে শুধু নয়, আমি তো অনেক অনেক রাজ্যে কাজ করে দেখলাম যে এটা সাধারণভাবে আমাদের দেশের একটা মানে বৈশিষ্ট্য। সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্যের মতো একেবারে মৌলিক বিষয় আমাদের এখানে একটা আইন শৃঙ্খলার বিষয় হিসেবে দাঁড়ায়, তাছাড়া কথা হয়। আমি সেইখান থেকে একটু সরে আসতে চাই এই জন্যে যে আমাদের এই এই আপনার এই ইউটিউব চ্যানেলের মূল জায়গাটা হচ্ছে যে প্রধান প্রশ্নগুলোকে সামনে অন্তত তুলে ধরা এবং তারপরে কথাবার্তা তৈরি করা। যেটা চোখের সামনে প্রতিদিন ঘটছে সেটা তো সারাক্ষণই ঘটছে এবং পরেও ঘটবে। আমি একটা তথ্য দিয়েছি আপনাদের, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বলতে এবং সারা দেশেই স্বাস্থ্য ব্যবস্থা বলতে সাধারণত 4টে স্তর আছে। প্রথম স্তরটাকে আমরা জানি, সেটাকে গ্রামাঞ্চলে বলা হয় উপস্বাস্থ্য কেন্দ্র, শহরাঞ্চলেও সেটাকে উপস্বাস্থ্য কেন্দ্র বলা হয়। তারপরে স্তরটাকে বলা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার উপরে স্তরটাকে বলা হয় কমিউনিটি হেলথ সেন্টার, মানে কমিউনিটি হেলথ সেন্টার এটাই এই নামেই চলে। তার উপরে আছে ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনাল হসপিটাল। আচ্ছা, পঞ্চম স্তর, তার উপরে হচ্ছে সুপার স্পেশালিটি, যেগুলো কলকাতায় আছে। এখন তার মধ্যে সাব ডিভিশনাল হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে কিছু কিছু জায়গাতে, মানে অনেকগুলো জায়গাতেই বলবো, সুপার স্পেশালিটি বলে গণ্য করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যের মূল কাঠামোটা, স্বাস্থ্য না বলে এটাকে চিকিৎসা ব্যবস্থা বলা উচিত, কারণ স্বাস্থ্য আর চিকিৎসা দুটো জিনিস এক নয়। চিকিৎসা ব্যবস্থার মূল কাঠামোটা কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হেলথ সেন্টার। সেখানেই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যান এবং তাদের নানা রকম প্রয়োজনের কথা বলেন। আমি এবারে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাটা আছে, এর একটা ভারতীয় স্ট্যান্ডার্ড আছে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, এবং এইগুলো একটুখানি আপনার শ্রোতাদেরও একটু জানা দরকার বলে মনে করছি। তা না হলে ওই খবরের কাগজের পুলিশ পেটানোর ছবিটাই খবর হবে, সেই জন্য একটু এই কথাগুলো বলার চেষ্টা করছি। আমাদের এখানে এই পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী সারা দেশের প্রতি বছর একটা রিপোর্ট বেরোয়, এবং সেটা এই শেষ পর্যন্ত 2023-এরও বেরিয়েছে, 2024-এরটা এখনো বেরোয়নি, বেরোবে। সেখানে 2023-এর রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 13,170টা উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কথা, আছে 12,506টা, মানে 700টি উপস্বাস্থ্য কেন্দ্র কম আছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 2,167টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা, সেখানে মাত্র 910টা আছে, অর্থাৎ 1,500-এর বেশি কম আছে। এরপরে কমিউনিটি হেলথ সেন্টার পশ্চিমবঙ্গে থাকার কথা 541টি, অর্থাৎ প্রতিটা ব্লকে অন্তত একটা করে, এবং সেখানে আছে মাত্র 347টি, সেখানেও প্রায় 200টি কমিউনিটি হেলথ সেন্টার কম আছে। আপনি এটা বললে হয়তো পুরোটা বুঝছেন না, তার জন্য আরেকটু আমি আপনাদেরকে জানাই এবং শ্রোতাদেরও জানাই। সেটা হচ্ছে যে এই উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলি আছে বললাম 12,506টি, তার মধ্যে 4,944টি উপস্বাস্থ্য কেন্দ্রে আলাদা করে পুরুষ আর মহিলাদের টয়লেটই নেই। কিন্তু এটা খবর হয় না, দুঃখের বিষয়। খবর হয় যখন মারপিট হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, পুলিশ আসে, তখন খবর। 910টি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে ট্রেন্ড নার্স, যাদেরকে ANM বলে, অক্সিলারি নার্স মিডওয়াইফ, এরা হচ্ছে সিনিয়র নার্সদের কথা বলা যায়, থাকার কথা একটিও নেই। আচ্ছা, 910টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে
ল্যাব টেকনিশিয়ান থাকার কথা, অর্থাৎ যারা এক্স রে তুলে দেবে, যারা প্যাথোলজি টেস্ট করে দেবে, তাদেরকে ল্যাব টেকনিশিয়ান বলে। এই 910টির মধ্যে 710টি পদ খালি আছে। এবার এই তথ্যটা আমি লম্বা করে আরো আধ ঘন্টা সময় নিতে পারি, কিন্তু সেটার তো সময় নেই। এটা আমার একটা লেখাও আছে, সেটা একটা ছোট ম্যাগাজিনে বেরিয়েও ছিল, এবং সেই লেখাটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের তুলনাতে আমাদের মানে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে কথাবার্তাও আছে, এবং পশ্চিমবঙ্গে কোথায় কোথায় গ্যাপ আছে সে কথাবার্তাও আছে। ডাক্তার কম আছে, স্ত্রী বিশেষজ্ঞ কম আছে, ল্যাব টেকনিশিয়ান কম আছে, সিনিয়র নার্স কম আছে, কিন্তু সাব ডিভিশন হসপিটালে সুপার স্পেশালিটি করে দিয়েছে। অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা রয়েছে সেটাতে আমাদের নজর কিন্তু সাধারণত পড়ে মেডিকেল কলেজ, আরজি কর, নীলরতন ইত্যাদিতে, যদিও স্বাস্থ্য ব্যবস্থার মূল কাঠামোটা কিন্তু একেবারে দুর্বল হয়ে বসে গেছে। শিক্ষা, যদি স্কুল শিক্ষার কথা বলি, স্কুল শিক্ষাতে তো আজকের সংকটটা তো হচ্ছে মারাত্মক সংকট, যেখানে যে কটি মাস্টারমশাই ছিলেন তবু সেই মাস্টারমশাইগুলোরও চাকরি গেছে, যাওয়ারই কথা। সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট তো বলতে পারে না যে না না বেআইনি ভাবে নেওয়া হয়েছে, কিন্তু এরা তো মাস্টারমশাই কাজে এদের রেখে দাও, এই কথা বলতে পারে না। চাকরি যাওয়ারই কথা, তারা গেছে। এবারে তার মধ্যে কিছু যোগ্য কিছু অযোগ্য এইসব বিতর্কের মধ্যে না গিয়ে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, যদি সমস্ত এই চাকরি, এদের সব কটা চাকরি যদি থাকতো পশ্চিমবঙ্গে, অর্থাৎ এরা যদি সবাই যোগ্য হতেন, সবার চাকরি, কারোর যদি চাকরি নিয়ে কোনো প্রশ্ন না উঠতো, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বেশ কয়েক হাজার মাস্টারমশাইয়ের ভ্যাকেন্সি আছে, যে ভ্যাকেন্সিগুলো পূরণ করা হয়। আমি একটা সাধারণ কথা সবাইকে বলে থাকি যে আমাদের শিক্ষার রাজনীতিটা হচ্ছে, এটা খুব খুব মজার রাজনীতি। রাজনীতিটা হচ্ছে যে আমি ছাত্রছাত্রীদের প্যান্ট জামা দেবো, জুতো মোজা দেবো, বই খাতা দেবো, সাইকেল দেবো, মিড ডে মিল দেবো, কিন্তু স্কুলে মাস্টারমশাই দেবো। আজ থেকে 25 বছর আগে প্রশ্নটা ছিল যে স্কুলে কেউ যাচ্ছে না, স্কুলের ঘর বাড়ি নেই, স্কুলের ব্ল্যাকবোর্ড নেই, স্কুলে যাওয়ার রাস্তাটা ভাঙাচোরা, সেখানে গর্ত, স্কুলে যাওয়াতে আলো নেই, স্কুলে ফ্যান নেই, কাজী স্কুলে যায় না, মানুষকে ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হবে। এটা অমর্ত্য সেন থেকে শুরু করে দুনিয়ার আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিস্টরা এবং এডুকেশনিস্টরা তখন বলে গেছেন, যদিও এডুকেশনিস্টদের মধ্যে একটা অংশ তখন বলেছিলেন, কৃষ্ণ কুমারের মতো বিশেষজ্ঞ এডুকেশনিস্টরা বলেছিলেন যে তুমি যে সবাইকে স্কুলে পাঠাবে, তোমার উদ্দেশ্যটা কি সবাইকে স্কুলে পাঠানো না, সবাইকে শিক্ষা দেওয়া। আজকে তো প্রমাণ হয়ে গেল 25 বছর বাদে যে সবাই স্কুলে যাচ্ছে, কিন্তু ওই সুকুমার রায়ের খাচ্ছে কিন্তু গিলছে না, মতো শিখছে না কিছু। সেটা প্রতি বছর যে এসআর রিপোর্ট বেরোয়, অ্যানুয়াল স্কুল এডুকেশন রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ, অন্য বেশিরভাগ রাজ্যের অবস্থাই ভয়াবহ। যে ক্লাস 5-এর ছেলে ক্লাস 2-এর বাংলা পড়তে পারছে না, বিয়োগ করতে পারছে না, ভাগ তো ছেড়ে দিত, ক্লাস 8-এর ছেলে মেয়েরা ক্লাস 5-এর অঙ্ক করতে পারছে না, ক্লাস 5-এর ইংরেজিও করতে পারছে না। কত পরিমাণ? যদি বলতাম যে হ্যাঁ 10% ছেলে মেয়ে পারছে না, ঠিক আছে, মানা যায়, প্রায় 50% ছেলে মেয়ে পারছে। কাজে শিক্ষার মূল সংকটটা আজকে অ্যাকচুয়াল শিক্ষার সংকট, এবং সেই শিক্ষার সংকটের মূল পরিত্রাণটা একটাই, সেটা হচ্ছে দক্ষ, শিক্ষিত, মোটিভেটেড মাস্টারমশাই এবং ছাত্রদের পড়াশোনার জন্য যে আবহ দরকার স্কুলে, তার বাইরে, সব দিকে সেই আবহ তৈরি করা। আমাদের দেশের রাজনীতির মুশকিলটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষা নিয়ে কোনো নীতি এবং কোনো বিশ্বাস এবং কোনো, যাকে বলা হয় দূরদৃষ্টি, ভিশন, এগুলো কোনোদিনই ছিল না। আপনার খেয়াল থাকবে ভারতবর্ষের রাজনীতিতে শিক্ষা নিয়ে চেঁচামেচি করতে শোনা গেছে এই অরবিন্দ কেজরিওয়াল, যিনি আজকে আবার কলঙ্কিত নানাভাবে, তার এই দিল্লিতে সরকার করে যে আমি সরকারি স্কুলকে এমন করে দেবো যাতে প্রাইভেট স্কুল থেকে ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়তে চলে আসবে। অনেকটা করেওছেন, তাকে কৃতিত্ব দেওয়াই যেতে পারে। আর দক্ষিণ ভারতে 60-এর দশক, 50-এর দশক, 60-এর দশক থেকে মূলত শিক্ষা নিয়ে একটা দারুণ চেঁচামেচি হয়েছে, এবং যার ফলে ওদের দোকানে শিক্ষাটা ইমপ্রুভ করেছে।
বাকি ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোতে, সেটা কংগ্রেস বলুন, বামপন্থী বলুন, বামপন্থীরা 35 বছর পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে বিরাজ করেছে, ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গের শিক্ষার বিন্দুমাত্র উন্নতি করতে হয়নি, এবং পশ্চিমবঙ্গের শিক্ষার মান ক্রমশ কমেছে, সব দিক থেকে কমেছে। এখন যেটা হয়েছে সেই সংকটটা আরো গভীর সংকট। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, স্কুল বলুন, ভারতবর্ষের আপনি যদি রাজ্যের বাজেট দেখেন, সেই বাজেটে মানে নেতারা কি বলছেন, তার জন্য তো টেলিভিশন খুললেই নেতারা কি বলছেন পাওয়া যায়। নেতারা কি করছেন সেটা দেখতে গেলে বাজেটে ঢুকতে হয়। তো ওই বাজেটটা যদি দেখেন তাহলে দেখবেন যে শিক্ষাক্ষেত্রে বাজেটের যে অ্যাকচুয়াল খরচা, সেখানে খরচাগুলো হচ্ছে কন্যাসাথী, খরচাগুলো হচ্ছে মিড ডে মিল, যেটা অংশটা বেশিরভাগটাই কেন্দ্র দেয়, খরচা হচ্ছে জুতো জামা, খরচা হচ্ছে সাইকেল। মাস্টারমশাইয়ের খরচার বাজেটটা কিন্তু কম, ওটা নেই। বই খাতার খরচার বাজেট নেই। আমি একটা ছোট্ট গল্প বলি, যে এটা সীমান্তবাবু আমার চেয়ে অন্তত 10 গুণ ভালো বলবেন। সেটা হচ্ছে যে বোলপুর সাব ডিভিশন, আপনি সবাই জানেন বোলপুর সাব ডিভিশনে একটা বিশ্বভারতী শান্তিনিকেতন বলে বাংলার গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি অনেক কিছু হয়েছে। সৌভাগ্যবশত আমিও সেখানে পড়াশোনা করেছিলাম এককালে, বহুদিন যাবৎ পুরো স্কুল এবং পুরো কলেজটাই সেখানে করেছি। সেইখানে যদি মেয়েরা বিজ্ঞান পড়ে স্কুল পাশ করে, তাহলে তাদের পুরো সাব ডিভিশনে একটাই মেয়েদের স্কুল আছে যেখানে বিজ্ঞানের ল্যাবরেটরি আছে, সেটা হচ্ছে বোলপুর গার্লস হাই স্কুল। আর কোনো মেয়েদের স্কুলে সায়েন্স পড়ানো হয় না, তার কারণ সায়েন্সের ল্যাবরেটরি নেই। বোলপুর গার্লস হাই স্কুল কবে প্রতিষ্ঠা হয়েছিল? স্বাধীনতার আগে। কাজেই আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার সংকটটা আজকে গভীরতর হয়েছে। আপনি যদি উচ্চশিক্ষায় যান, দেখবেন এই একটা রাজ্য, আমি অন্য রাজ্যের কথাও কিছু বলতে পারি, এখানে প্রয়োজন নেই, কারণ আমাদের রাজ্যেতে কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, সেখানে সবকটি প্রশাসনিক পদ, উপাচার্য, তারপরে সহ উপাচার্য, প্রো ভাইস চ্যান্সেলর, ডিন, অমুক তসুক, যেগুলি অতগুলি পদ আছে, কোনো পদে স্থায়ী কেন লোক নেই, সব অস্থায়ী লোক চলছে। অর্থাৎ শিক্ষাটাকে গলা টিপে মেরে ফেলাটা ভারতবর্ষের রাজনীতির এবং বর্তমানে আমাদের দেশের পশ্চিমবঙ্গের রাজনীতিরও একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে যেটা প্রমাণ হচ্ছে রাজনীতির চরিত্রে, সেটা হচ্ছে যে শিক্ষার তো দরকার নেই, শিক্ষা তো করে তো ভোট আসছে না, ভোটটা আসছে তো লক্ষ্মীর ভান্ডার থেকে অথবা ওই ধরনের কোনো একটা প্রোগ্রাম থেকে। কাজে শিক্ষাতে ইনভেস্ট করে কি হবে? আমরা তো নেশন বিল্ড করছি না, আমরা তো করছি হচ্ছে টিকে থাকার রাজনীতি। আমি আরো 5 বছর কি করে টিকে থাকবো? আমার রাজনীতি তো নেশন তৈরি করার জন্য নয়। কাজে সেইখান থেকে ডিরাইভ করে আপনি যদি প্রতিটা অঙ্গে দেখতে পান, আজকে প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় আছে। গত 11 বছরে প্রতিটি, 11 না, প্রায় 16 বছর হয়ে গেছে, সরি, প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো দেখুন, মানে নারী সংক্রান্ত বিষয়, যেটা যাদবপুরে একটা বিখ্যাত ডিপার্টমেন্ট ছিল, উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে মাত্র বোধহয় 2 জন ফুল টাইম প্রফেসর, মানে ফুল টাইম অধ্যাপিকা, বাকিরা সব টেম্পোরারি। এটা একটা আরেকটা উদাহরণ দিল। এরকম উদাহরণ তো চারিদিকে ছড়িয়ে আছে। এটা শিক্ষার দিকেও যা, স্বাস্থ্যের দিকেও তাই। ফলে সংকটটা যেটা খবরের কাগজে প্রতিদিন টেলিভিশনে বেরোয়, সেটা হচ্ছে, আমি বলি নেতারা কি মানে কি বলে বলছেন তার খবর, নেতারা কি করছেন তার খবর পেতে গেলে একটু ভিতরে ঢুকে খবরটা বলতে হয়। এবং আমি বলবো যে বর্তমানে শিক্ষাটাকে সম্পূর্ণভাবে, শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই গলা টিপে মেরে ফেলার একটা খুব পরিষ্কার ষড়যন্ত্র রয়েছে। এবং ষড়যন্ত্রের মূল অস্ত্রটা কি? আমি যদি সরকারে থাকি, আমার ষড়যন্ত্রের মূল অস্ত্রটা কি হবে? একটাই অস্ত্র, বাজেটে টাকা কমিয়ে রাখো, ভ্যাকেন্সি গুলো ফিল আপ করো না, ল্যাবরেটরি দিও না। আজকে আমাদের যে বিজ্ঞানীরা বড় স্পেস এজেন্সিতে নাম কামাচ্ছেন এবং যথার্থ নাম কামাচ্ছেন, কোনো সন্দেহ নেই,
তাদের অনেকেই গর্ব করে বলছেন আমরা জেলা স্কুল থেকে পাশ করে এসেছি, সত্যি কথাই। এক সময়তে জেলা স্কুল বলে জেলা হেডকোয়ার্টার্সের যে স্কুলগুলো তৈরি হয়েছিল, অত্যন্ত ভালো মানের স্কুল তৈরি হয়েছিল, তার বিজ্ঞানের ল্যাবরেটরি, তার লাইব্রেরি ইত্যাদি দেখার মতো ছিল। সেই সব স্কুলের অবস্থা আজকে আর সেরকম নেই। কাজেই আপনি কোন দিকে যাবেন, আপনি যেদিকেই যাবেন আপনি একটাই জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে যে একটা মারাত্মক স্তরের ষড়যন্ত্র চলছে, এবং সেটাকে ষড়যন্ত্রই বলবো। তার কারণ শিক্ষা এবং স্বাস্থ্যকে মেরে ফেলতে গেলে যেটা করতে হয়, খুব সহজ জিনিস, বাজেটে অ্যালোকেশন গুলোকে কমিয়ে রাখতে হয়। আর মাঝে মাঝে এই ধরনের গল্প দিয়ে সারা টেলিভিশন মাতালেই, তারপরে অমুক মন্ত্রী কি বললেন, তার উত্তরে অমুক নেতা কি বললেন, তার উত্তরে অমুক আরেকজন কি বললেন, এই গল্প দিয়ে চলছে, লোকেও তাই খাচ্ছে। তা আমি এইখানেই থামবো, বলার অনেক কিছু আরো থাকতে পারে, কিন্তু আমি যে সামগ্রিক চিত্রটা দিলাম, সেই চিত্রটার মূল কাহিনীটা হচ্ছে যে রাজ্য সরকারগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা তো বলবোই, অন্য রাজ্যের কথা আজকে তুলে লাভ নেই, রাজ্য সরকারগুলোর কাছে আজকে মূল ষড়যন্ত্রটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য যে দুটো নেশন তৈরি করে, মানে দেশ তৈরি করে, দেশ তৈরি করার পথে যদি না যেতে হয় তাহলে তার একটাই অস্ত্র আছে, শিক্ষা এবং স্বাস্থ্যকে মেরে ফেলা। আজকে তারই ব্যবস্থা চলছে।